নমস্কার, পোস্টেডে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। বিধানসভা গণতন্ত্রের পীঠস্থান, কিন্তু এই আইনসভায় আজ সারাদিন যা আমরা দেখলাম, এক কথায় বেনজির এক ঘটনা। কেন বেনজির বলছি? যেখানে আমাদের শুনতে হলো চোর ডাকাত থেকে গুন্ডা স্লোগান। স্লোগান শুধু এক পক্ষ নয়, দুপক্ষেই, দুই দলের পক্ষ থেকেই এই স্লোগান আমরা শুনলাম। এক কথায় স্লোগান যুদ্ধ বলা ভালো। কিন্তু কেন এই বেনজির সংঘাত? বাঙালিরা কেন হেনস্তা হচ্ছে তা নিয়ে একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল বিধানসভায়, কিন্তু মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সঙ্গে সঙ্গেই সেই স্লোগান যুদ্ধ শুরু হয়ে যায়। বিজেপি বিধায়করা শুরু করেন চোর চোর স্লোগান, আর ঠিক তার পাল্টা স্লোগান দেওয়া শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেই স্লোগানের মাত্রা ছাড়িয়ে এই বঙ্গ থেকে ছড়িয়ে গেল সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে, যেখানে মুখ্যমন্ত্রীর মুখ থেকেও বেরিয়ে গেলেন মোদি চোর, অমিত শাহজি চোর, বিজেপি চোর। কিন্তু কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো গণতন্ত্রের পীঠস্থানে? কেন এই বেনজির সংঘাত? খুব স্বাভাবিকভাবেই দুটো দলের আইডিওলজি আলাদা, বিভিন্ন ইস্যুতে একে অপরকে বিভিন্ন রাজনৈতিক তরজা আমরা বিভিন্ন জনসভায় দেখি, সংবাদ মাধ্যমের সামনে দেখি। কিন্তু যে বিধানসভা, যেখানে জনপ্রতিনিধিরা জনগণের জন্য উন্নয়নের কাজ নিয়ে আলোচনা করেন, অধিবেশনে প্রস্তাব পাশ করেন, বিল পাস হয়, কিন্তু সেখানে এক অভূতপূর্ব একটা পরিবেশ সৃষ্টি হলো, যে পরিবেশ আজ শুধু বাংলায় নয়, আমার মনে হয় গোটা ভারতবর্ষ জুড়ে আজকে বিধানসভার এই আলোচনা বা বিধানসভার এই রণক্ষেত্র পরিস্থিতি, যা এক কথায় তুলকালাম, যা এক কথায় আমি বলবো যে কি বলবো, এক কথায় যে কথা ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। কেন এই ধরনের ভাষা আমাদের শুনতে হবে বা স্লোগান যুদ্ধ শুনতে হবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন সাংবিধানিক প্রধান, তার বক্তব্য অবভিয়াসলি সেটা অন রেকর্ড থাকে। সেখানে তিনি দেশের প্রধানমন্ত্রীকে যখন চোর বলেন, সেটাও অন রেকর্ড। কিন্তু যদিও পরবর্তীকালে তিনি তার বক্তব্য চেঞ্জ করেছেন, বলেছেন না, আমি প্রধানমন্ত্রীকে চোর বলিনি বা মোদিকে চোর বলিনি, কিন্তু তা সত্ত্বেও যা অন রেকর্ড এসে গেছেন সেটা তো সংবাদ মাধ্যমে বারবার আমরা দেখছি। তাই শুরুতে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে শুরুতে আজকের প্রথম প্রতিবেদন, বিধানসভায় আজ এই বেনজির সংঘাত বা যে ধুমধুমার ছবি আমাদের সামনে এসছে, তা নিয়ে আজকের প্রথম প্রতিবেদন দেখুন। নজিরবিহীন পরিস্থিতি তৈরি হলো বিধানসভায়। ভাষণ দিতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সভার মতোই স্লোগান দিতে শুরু করেন। তিনি তৃণমূল বিধায়কদের উদ্দেশ্যে বললেন, আপনারাও স্লোগান দিন। এরপর মমতার স্লোগানে গলা মেলান তৃণমূল বিধায়কেরাও। মুখ্যমন্ত্রীকে একাধিকবার বলতে শোনা যায়, মোদি চোর, বিজেপি চোর। এরপর তিনি বলেন, অমিত শাহ চোর, বিজেপি চোর। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় তীব্র প্রতিবাদ করেন বিজেপি বিধায়কেরা। তারা ওয়েলে নেমে স্লোগানিং শুরু করেন। প্রবল চিৎকার চেঁচামেচিতে মুখ্যমন্ত্রী বক্তব্য থামিয়ে দেন। কিছুক্ষণ পর তিনি বক্তব্য রাখতে শুরু করে সম্পূর্ণ উল্টো কথা বলেন। সেই সময় মুখ্যমন্ত্রী বলেন, মোদি চোর আমরা বলি না, বিজেপি বিধায়কেরাই স্লোগান দিয়েছেন বলে দাবি করেন তিনি। মোদি চোর বলবেন না, লোকে মোদি চোর শুনছে, মোদি চোর শুনছে, মোদিকে চোর বলবেন না প্লিজ। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, মোদি চোর বলবেন না। অনেকবার মোদি চোর বলেছেন, মোদি চোর আপনাদের মুখে বলার শোভা পায় না। আমরা তাকে প্রাইম মিনিস্টার হিসেবে সম্মান দিই, তাই মোদি চোর বলি না, মোদি চোর বলি না আমরা। আপনারা মোদি চোর বলছেন, এটা মোদিজির কানে যাক, বিজেপি নেতাদের কানে যাক। আপনারা মোদি চোর বলছেন, ছি ছি ছি, shame on you, shame on you। আপনারা মোদি চোর বলছেন, নিজের প্রাইম মিনিস্টারকে চোর বলছেন, লজ্জা করে না? আপনারা করেন রাজনৈতিক দল। মোদি চোর, মোদি চোর কাকে বলছেন? মোদি আপনাদের প্রাইম মিনিস্টার, মনে রাখবেন। দেশের প্রাইম মিনিস্টার হিসেবে
আমি সম্মান করি, বিজেপি দলের নেতা হিসেবে নয়। কাকে চোর বলছেন? চ্যারিটি বিগিনস এট হোম। নিজের নেতাকে চোর বলছেন, লজ্জা করে না? আমি মোদীজিকে বলবো দোষে তাড়িয়ে দিতে, দোষে এই যারা আপনাকে চোর বলে তাদের দোষে তাড়িয়ে দিন এবং বিধানসভার সম্মান রক্ষা করুন। বিজেপি বিধায়কেরা শুরু থেকেই বিক্ষোভ দেখাতে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করার পর চিৎকার বহু গুণ বেড়ে যায়। কার্যত বিজেপি বিধায়কদের চিৎকার চেঁচামেচিতে মুখ্যমন্ত্রী বারবার ভাষণ থামিয়ে দিতে বাধ্য হন। অধ্যক্ষ বারবার আবেদন করেও বিধায়কদের শান্ত করতে পারেননি। আপনাকে বলছি, আপনি আপনার সদস্যদের বলতে বলুন। এরপর এক এক করে 5 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ। সাসপেন্ড হন শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ, মিহির গোস্বামী, অগ্নিমিত্রা পাল, অশোক বিন্দা। শঙ্কর ঘোষকে মার্শাল দিয়ে বার করার নির্দেশ দেন অধ্যক্ষ। মার্শালেরা যখন বিজেপি বিধায়ককে জোর করে বার করে নিয়ে যাচ্ছিলেন তখন অসুস্থ হয়ে পড়েন শঙ্কর। এরপর বিধানসভায় অ্যাম্বুলেন্স আনিয়ে শিলিগুড়ির বিধায়ককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থ হয়ে পড়েন আরও এক বিধায়ক বঙ্কিম ঘোষও। মঙ্গলবার দিনে সাসপেন্ড করা হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু বলেন, আগে কখনো এরকম বিরোধিতার মুখে পড়তে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাদেরকে প্রোটেকশন দিয়ে বাংলা বাঙালির অস্মিতার কথা বলে ভাষার নামে এখানে আইপ্যাকের বুদ্ধিতে গোল করে দিয়ে চলে যাব। আমরা মমতা ব্যানার্জিকে 10 গোল খাইয়ে গোল খাইয়ে আজকে তাকে বাড়ি পাঠিয়েছি। উনি তার 14 বছর 5 মাসে কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি। বিজেপি তার 65 জন এমএলএ টিম আজকে এলওপি বাইরে থাকলেও 64 জন এলওপির ভূমিকা নিয়েছে। হ্যাটস অফ টু টিম বিজেপি ইন পশ্চিমবঙ্গ বিধানসভা। অমিত শাহজি চোর, মোদি চোর, যে ভাষা আপনারা শুনেছেন আমরা এটা মেনে নিতে পারি না। শুভেন্দু রাহুল গান্ধীর প্রসঙ্গ টেনে আনেন। মুখ্যমন্ত্রীর বিজেপি চোর, মোদি চোর স্লোগানের কথা বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে জানানো হয়েছে বলে জানান বিরোধী দলনেতা। এই মোদি চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল আপনারা জানেন। আমরা জগৎ প্রকাশ নাড্ডাজি বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট ফোন করে শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ সকলের স্বাস্থ্যের খবর নিয়েছে, বলেছে লড়তে রহো। আমরা ন্যাশনাল বিজেপিতে আমাদেরকে পুরো সাপোর্ট দিচ্ছেন, তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বিধানসভায় এরকম নজিরবিহীন ঘটনা আগে কখনো ঘটেছে কি? হইচই হট্টগোল আগে অনেক হয়েছে, কিন্তু কোনো মুখ্যমন্ত্রীকে আগে কখনো কি স্লোগানিং করতে দেখা গেছে? মনে করতে পারছেন না প্রবীণ রাজনৈতিক কর্মীরাও। নিউজ টাইম। এক কথায় একেবারেই বেনজির ঘটনা বা চরম বিশৃঙ্খলা। আমি আমার পিসিআর সহকর্মীকে বলবো, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকচুয়াল স্লোগানটা আরও একবার শোনা যায়, যেখানে তিনি মোদি চোর, অমিত শাহজি চোরকে বলছেন, সেই প্রসঙ্গটা শুনে আমি আমাদের আলোচনা ঢুকবো এবং আমাদের অতিথি আলাপ করে দেবো। কী বলেছেন একবার শুনুন। আমরা শুনছিলাম কোনটা ঠিক, এটা বিচার কে করবে? আমরা আলোচনা শুরু করব, তার আগে আমাদের সঙ্গে যারা উপস্থিত অতিথি তাদের সঙ্গে আমরা আলাপ করিয়ে দেবো। আমার একদম ডান দিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক রাজু ঘোষ। রাজু, আপনাকে স্বাগত। আমার একদম বাদিকে রয়েছেন সিপিআইয়ের মুখপাত্র রিতেশ বসাক। রিতেশ, আপনাকেও স্বাগত। বিজেপির তরফ থেকে রয়েছেন অমলেন্দু দত্ত। অমলেন্দুবাবু, আপনাকেও স্বাগত। বাইরে থেকে ভার্চুয়ালি রয়েছেন আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপালদা, আপনাকেও স্বাগত। প্রথম প্রশ্ন আমি রাজাগোপালদার কাছে। রাজাগোপালদা, বিধানসভায় আজ যে বেনজির সংঘাত
যে চরম বিশৃঙ্খলা বা চোর চোর স্লোগান যে মানে মানে যুদ্ধ আমরা দেখতে পেলাম বা পারলাম, বা যেটা এক কথায় বেনজির, এবং যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং দেশের প্রধানমন্ত্রীকে চোর বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে চোর বলছেন, যেটা অন রেকর্ড থেকে যাওয়া উচিত। যদিও পরে তার নিজের বক্তব্য তিনি চেঞ্জ করেছেন, কিন্তু তারপরেও কোথাও মনে হচ্ছে না যে গণতন্ত্রের পীঠস্থান যে বিধানসভায় আমরা জনগণের কথা, জনগণের বিভিন্ন উন্নয়ন নিয়ে আলোচনা হয়, আলোচনার প্রস্তাব পাশ হয়, বাজেট পাশ হয়, আজ সেটা পুরোমাত্রই একেবারে একটা রাজনৈতিক জনসভার আকার নিয়েছিল এবং জনগণের স্বার্থে আলোচনা না হয়ে একেমাত্র রাজনৈতিক কাদা ছোড়াছড়ি। কীভাবে দেখছেন আপনি রাজাগোপালদা? হ্যাঁ, দেখুন, বিধানসভায় আলোচনা হবে, মানুষের সমস্যা আলোচনা হবে, যে এইটাই আমরা চাই। মানে যারা বিধায়ক আছেন পড়াশুনো করে আসবেন, পার্টির বক্তব্য তারা রাখবেন, সবাই শুনবে, এবং সেগুলো তো আজকাল ভিডিও রেকর্ডিং বোধহয় হয়, কিন্তু প্রসিডিংসে তো থাকে। আমি দীর্ঘদিন অ্যাসেম্বলির প্রসিডিংস পড়েছি এবং যথেষ্ট মানে দেখেছি যারা আমাদের অতীত দিনে বিধায়করা ছিলেন, পড়াশোনা করে আসতেন, অনেক তথ্য সেখানে পাওয়া যায়। পার্লামেন্টের যে প্রসিডিংস, সে তো মানে ইতিহাস, সেখান থেকে কি না কি পাওয়া যায়। তো এই জায়গায় দেখুন, এদের এই বিধায়কদের যারা আসেন তাদের তো পয়সা তো ট্যাক্স পেয়ারের পয়সা থেকে দেওয়া হয়, নানান ভাতা তারা পান, বেশ সুখ স্বাচ্ছন্দ্যেই তারা থাকতে পারেন। কিন্তু এই সময় তারা বিধানসভায় গিয়ে জনগণের জন্য যে দায়িত্ব, যে জনগণের পক্ষে কোনো আইন তৈরি হচ্ছে কিনা, জনগণের সমস্যা কোথায়, সেগুলো তুলে ধরবেন, সেটাই আমরা চাইব। তবে মাঝে মধ্যে টিপ্পণী করবেন, এগুলো ঘটে, কেননা না হলে হাসির খোরাক জোটে না, একটু লাগিয়ে দেওয়ার চেষ্টাও থাকে। সেই চেষ্টা আজকের হয়তো হয়েছে, কিন্তু লাগিয়ে দেওয়ার চেষ্টা হলে আমি যদি রেগে যাই, তাহলে আমার সঙ্গে দেশের মানে সব বড় বড় নেতাদের পার্থক্য কোথায়, তাই না? সুতরাং সেই জায়গায় সতর্ক থাকা উচিত। দল যারা নিয়ন্ত্রণ করেন, যখন দেখছেন এক পক্ষ স্লোগান দিচ্ছেন, তখন দলের কর্ণধারকে তো বিধানসভার বাইরে নিয়ে যাওয়া কথা, তাকে এনগেজ রাখা উচিত, যাতে করে তিনি উত্তেজিত না হয়ে পড়েন। কিন্তু উত্তেজনার ফলে যেটা ঘটে যায়, উত্তেজনা বোধ হয় না, অনেক সময় হয়তো মনেও হতে পারে যে কিছু কোথাও কি একটা ভয়ের জায়গা তৈরি হচ্ছে। কেন হট করে যারা স্লোগান দিচ্ছে তাদেরকেই বলতে পারে চুপ কর বা কিছু কর, সেটা তো উনি দেখলাম সে ভাষাও কথা বলছেন, কিন্তু হট করে যে দেশের প্রধানমন্ত্রী এটার জন্য দায়ী, স্লোগানের জন্য দায়ী, বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী, তাদেরকে নাম ধরে কথা বলাটা, আমি জানি না এটা কি তার আত্মবিশ্বাসের অভাব ধরেছে, নাকি এটা তো বলা উচিত হয় না। অতীতেও আমরা দেখেছি যে জ্যোতিবাবু বা বাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, বা সিদ্ধার্থ রায় ছিলেন, অজয় মুখার্জিরা ছিলেন, কোনোদিন আমরা শুনিনি। আমি তো বেশ কয়েকবার গেছি এবং কাগজে রেগুলার পড়েছি অজয় মুখার্জি থেকে, তার আগে আমার খেয়াল নেই। কোনোদিন এই ধরনের ভাবাই যায় না যে মুখ্যমন্ত্রী স্লোগান দেবেন। অন্য রাজ্যে ঘটেছে কিনা আমাদের পড়াশোনা করে দেখতে হবে, কিন্তু এইটা পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম। পশ্চিমবঙ্গে আমরা সবাই বলি আমরা গণতন্ত্র সচেতন, হ্যাঁ, পশ্চিমবঙ্গের কথা বলতে গেলেই সারা ভারত বলে হ্যাঁ তোমাদের গণতন্ত্র সত্যি, তোমরা পড়াশোনা করা লোক, হ্যাঁ তোমরা নেতাজি সুভাষের দেশ, তোমরা সত্যি কথা বলো এবং সাহস করে এগিয়ে চলো। কিন্তু সেই জায়গায় আজকের যা ঘটলো সুপ্রিয়, আমার খুব লজ্জা লেগেছে যে আমরা ডিবেটের লেভেল এতটা নিচে নামিয়ে আনছি। মানুষ আমাদেরকে যারা পাঠিয়েছে তাদের জন্য আমরা কি করলাম? আবার রাজনৈতিক স্লোগান দেবার তো অনেক জায়গা আছে, পথ ঘাট তো পড়েই আছে, অ্যাসেম্বলিটাকেও বেছে নিতে হবে। আমি সেটা দেখে যথেষ্ট দুঃখ পেয়েছি এবং আমার ধারণা এটা কিন্তু একটা খুব বাজে প্রেসিডেন্ট তৈরি হলো। আগামী দিনে বোধহয় এরকমই এই স্লোগান, আপনার যদি যুক্তি তর্ক এই সমস্ত না থাকে, আপনার স্লোগান বাহুবল এইগুলোই চলবে, এবং এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু দেশের সাধারণ মানুষ, যারা অনেক আশায় বসে আছেন। এই সমস্ত লোকদের তারা বিধানসভায় পাঠিয়েছেন, অনেক স্বপ্ন, এরা তাদের দুঃখ মোচন করবে, কিন্তু দুঃখ মোচনের জায়গায় তারা খালি স্লোগানই দিয়ে যায়। আচ্ছা বলতে আরও একটা আমি প্রশ্ন আপনাকে রাখতে চাই। বিধানসভা আলোচনা পরিচালনা করেন স্পিকার, কিন্তু স্পিকারের ভূমিকা নিয়ে কোথাও একটা প্রশ্ন থাকছে না। তিনি বিরোধী বিধায়কদের সাসপেন্ড করে দিচ্ছেন, আজকে আরও 5 জন বিধায়ককে সাসপেন্ড করে দিলেন, মার্শাল দিয়ে তাদেরকে বার করে দিলেন, তার মধ্যে আরও 2 জন অসুস্থ হয়ে পড়ল, কিন্তু তিনি কোথাও কোনোরকমভাবে আমি দেখলাম না যে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিছু ব্যবস্থা নিতে। হ্যাঁ দেখুন, স্পিকারের ভূমিকাটা, স্পিকার
যারা সংসদীয় গণতন্ত্রের স্পিকারের নিরপেক্ষতা নিয়ে সবাই বলে আসে এখন যে একটা নিরপেক্ষ স্পিকার থাকলে হয় কি সব পক্ষকে সমান গুরুত্ব দেয়। এবং মুখ্যমন্ত্রী যখন প্রথম এসেছিলেন 2011 সালে মুখ্যমন্ত্রী হিসাবে, উনি কিন্তু স্পিকারকেই বলেছিলেন, খুব সম্ভবত ইনি স্পিকার ছিলেন, তাকে বলেছিলেন কিন্তু সংসদটা বিধানসভাটা বিরোধীদের জন্য। এটা কথা আমরা অতীতের বড় বড় নেতারা বলেছেন, আমরা সবাই জানি, এটা উনিও কিন্তু বলেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে স্পিকার যখন দলীয় নেতা হিসেবে কাজ করতে যায় তখন কিন্তু তিনি নিজের সম্মান শুধু নষ্ট করেন না, বিধানসভার সম্মান নষ্ট করেন না, দেশের সংবিধানের যে ওনার যে গুরুত্ব দেওয়া আছে, স্পিকারের বহু রুলিং, এই পশ্চিমবঙ্গ স্পিকারের যে রুলিং একটা সময় কেশব বন্দ্যোপাধ্যায় যে রুলিং দিয়েছিলেন যুগান্তকারী হয়ে আছে। হ্যাঁ, সুতরাং স্পিকারের যে মর্যাদা আজকে উনি যেভাবে, দেখুন উনি কয়জনকে কাকে সাসপেন্ড করলেন আমার বলার কিছু নেই, সাসপেনশনও পার্ট অফ দ্য বিধানসভা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নিয়ন্ত্রণ করা, যেটা আপনি বলার চেষ্টা করছেন। এবং সব পক্ষে, আমি যদি এক পক্ষের লোককে মনে করি যে স্লোগান এক পক্ষের লোক দিয়েছে বলে তাদের সরাতে হবে, আর এক পক্ষে যদি কারোকে না পাঠাই তাহলে বোঝা যাবে আমার নিরপেক্ষতার কোথায় বোঝায় ত্রুটি রয়ে গেছে। একদম 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 মানে রাজগোপাল দাস এটাই আপনাকে জানাচ্ছিল যে স্পিকারেরও কোথাও একটা ভূমিকা থাকা উচিত ছিল, নালে এই চরম বিশৃঙ্খলা আজকে হতো না। তার যদি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আমরা তুলি এবং তিনি যদি সত্যি সত্যি শক্ত হাতে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেন তাহলে হয়তো আজকে এরকম দিন আমাদের দেখতে হতো না। আমি এর পরের প্রশ্নে যাব রাজুবাবুর কাছে। রাজুবাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন ম্যাচিওর্ড রাজনীতিবিদ, লড়াই করে উঠে আসা একজন মেঠো রাজনীতিবিদ, এত লড়াই করে তিনি আজকে শীর্ষস্থানে পৌঁছেছেন, কিন্তু আজকে তিনি ইমপেশেন্ট হয়ে গেলেন, নিজের ধৈর্য ধরে রাখতে পারলেন না। তিনি একজন মুখ্যমন্ত্রী হিসাবে ওখানে স্লোগানিং করছেন, যে স্লোগানিং বিরোধী দলের থেকে আসছে সেই স্লোগানিংটাকে ধার করে সেই স্লোগান তিনি উল্টো দিকে ফেরত পাঠাচ্ছেন এবং যেখানে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে টেনে আনছেন, যেটা কিন্তু অন রেকর্ড। কোথাও মনে হচ্ছে না যে আজকে বিধানসভার আজকের এই দিনটা একটা এমন দিন, সত্যি কলঙ্কময় দিন, যেটা কিন্তু বারবার ঘুরে ফিরে আসবে? রাজুবাবু, দেখুন, বিষয়টা থেকে আপনারা সরে যাচ্ছেন, আসল ঘটনায় কেউ ঢুকছেন না। আসল ঘটনাটা কি ছিল আজকে? না বলছি, আসল ঘটনা ছিল ভিন রাজ্যে বাঙালিদের উপর হেনস্থা, বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থা এবং বাংলা ভাষার অস্মিতা। কিন্তু সেই আলোচনাটা হলো কোথায়? চোর স্লোগান শুরু হয়ে গেল। এইবার হচ্ছে যে বিষয়, যে সাবজেক্টের উপরে যে বিষয়টা, যে বাংলা ভাষায় বিজেপি শাসিত রাজ্যে, ডবল ইঞ্জিন রাজ্যে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশি বলে পুশব্যাক করছে, অত্যাচার করছে বা কোথাও ডিটেনশন ক্যাম্পে আটকে রাখছে। এই যে বাঙালিদের এবং বাংলা ভাষার প্রতি এই যে আক্রমণ বিজেপির, তার প্রতিবাদে তার একটা নির্দিষ্ট একটা রূপরেখা তৈরি করার জন্য আজকে মুখ্যমন্ত্রী পূর্ব নির্দিষ্টভাবেই আগে থেকেই ঠিক ছিল যে তিনি এই বিষয়ের উপরে ভাষণ আজকে দেবেন। বিরোধী পক্ষরা এই বিষয়ের উপরে তো মুখ্যমন্ত্রীর বক্তব্যের উপরে তো পাল্টা যাওয়া উচিতই নয়। যখনই বিরোধীরা স্লোগানবাজি করছে, মুখ্যমন্ত্রীকে বলতে দিচ্ছে না, তার মানে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে তারা বাঙালি এবং বাংলা ভাষার প্রতি তারা ভালোবাসা তাদের নেই, তারা বাংলা এবং বাঙালির শত্রু। যদি না হতো, যে ইস্যুতে মুখ্যমন্ত্রী আজকে ভাষণ দেবেন বা দিয়েছেন, সেই সময় কেন তারা বিরোধিতা করবে? বিরোধিতা করার এটা সাবজেক্টই নয়, কারণ তারাও তো একজন বাঙালি। অর্থাৎ তারা বিজেপিতে গিয়ে সম্পূর্ণভাবে এই বাঙালিত্ব গুজরাটিদের পায়ের তলায় তারা জলাঞ্জলি দিয়ে দিয়েছে, যার ফলে বাঙালির সর্বনাশ তারা বিভিন্ন রাজ্যে করছে এবং এই রাজ্যেও তারা গুজরাটি কালচার এবং বাঙালির প্রতি অত্যাচার তারা করতে শুরু করেছে। গুজরাটি কালচার কেন? দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী গুজরাটের বলে না, এখানে গুজরাটি কালচার কেন যদি দেখতে যান, তাদের মাথায় মাঝে মধ্যে পাগড়ি দেখতে পাবেন, যেটা বাঙালির পাগড়ি থাকে না। তাদের মুখে ভাষা দেখতে পারবেন, যেটা বাঙালির ভাষা নয়। তারা বাংলা বিরোধী। আমাদের বাংলার যারা বিরোধীরা নয় স্লোগান করেছে, বাংলার যারা বাঙালি স্লোগানটা কেন দিলেন? বাংলার যারা বাঙালি সন্তান, সবাইকে থামিয়ে দেওয়া। না, বাংলার যারা বাঙালি সন্তান আমার কাছে যদি পিসিআর এ থাকে আমি বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলার চেষ্টা করছেন, আপনারা স্লোগান দিন, দেখি এর থেকেও বেশি স্লোগান আমি দিতে পারবো যদি আছে আমাদের কাছে। আমি আপনাকে একটু শুনুন, একটু শোনাই, একটু আমি আপনাকে শোনাই, শুনুন কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুনুন।
বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, ওড়িশা চোর, ওড়িশা চোর, ওড়িশা চোর। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম, আমি সেই স্লোগানটা আমার কাছে এই মুহূর্তে নেই, যদি পাই আমি আবার শোনাবো, যেখানে মুখ্যমন্ত্রী নিজে বলছেন আপনারা কতটা স্লোগান দিতে পারেন আমি দেখবো, আপনারা স্লোগান দিন, আমার থেকে বেশি স্লোগান আপনারা দিতে পারবেন না। রাজু বলুন। না, আমি বলছি যে আজকের যে বিষয়, সেই বিষয়টা তো বাঙালির একটা সুরক্ষিত করার একটা জায়গা। তারাও তো বাঙালি, তারও তো বাংলার এমএলএ, বাংলার বিধায়ক। তাহলে বাঙালি বিধায়ক হওয়া সত্ত্বেও তারা বাঙালির বিরোধিতাটাতে কেন করছে? অন্তত এই ইস্যুতে, এই সাবজেক্টে তারা বিরোধিতা করা তাদের উচিত হয়নি। এটা উচিত, এইটা বিরোধিতা করে তারা প্রমাণ করে দিয়েছে যে তারা বাংলার ভালো চায় না, বাঙালির ভালো চায় না। এই রাজ্যের যারা বিভিন্ন কর্মসূত্রে চোর স্লোগানটা কেন উঠলো রাজুবাবু আপনি জানেন তো? না, চোর স্লোগানটা কেন উঠলো? নিয়োগ দুর্নীতিতে চাকরি কিভাবে চুরি হয়েছে সেই জন্যই তো চোর স্লোগানটা উঠেছে। আজকে তো বিধানসভায় সেই প্রস্তাবও পাশ করার কথা ছিল যে এই নিয়োগ দুর্নীতি নিয়ে একটা বিশেষ অধিবেশনে আলোচনা হোক, কিন্তু সেটাও তো হয়নি। নিয়োগ দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে, সিবিআই তদন্ত করছে, সেখানে নানান হাইকোর্টে মামলা চলছে, বিভিন্ন জায়গায় জুডিশিয়াল ম্যাটার হওয়ার পরে সেটা নিয়ে চোর স্লোগানটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা অভিযোগ দেখান, সারা বাংলা সারা ভারতবর্ষে একটা অভিযোগ দেখান যেখানে কোনো ইনকোয়ারি এজেন্সি মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়েছে, চিঠি দিয়েছে, মুখ্যমন্ত্রীকে বারবার তারা চোর চোর বলে তারা কি চাকরি চোর চিয়ার ছাড়ে একটা নতুন স্লোগান জোগাড় করেছে। তারা বারবার মুখ্যমন্ত্রীকে চোর বলবে, কিসের জন্য বলবে? সরকার টাকার চোর কোথায় প্রমাণিত হয়েছে? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রমাণ কোথায় হয়েছে? তালিকা প্রকাশ পত্র পরিষ্কার হয়ে গেছে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। তারা একটা তা বলে দেশের প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী চোর বলবেন? এটা হয় না। এখনো প্রমাণিত নয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা অভিযোগ তাহলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একই অভিযোগ আনা যায় না? সেটা বিধানসভায়, রাজনৈতিক সভা হতে পারে, বিধানসভায় কখনো হতে পারে না, হতে পারে না। এই রাজ্যের প্রত্যেকটা ঘটনা ঘটে যাওয়ার সাথে যদি মুখ্যমন্ত্রী দায়ী হয়, একইভাবে প্রত্যেকটা ঘটনা, আমি মানছি আপনার কথায় লজিক আছে, কিন্তু তার জায়গা আলাদা, সেটা বিধানসভা হতে পারে না। আমি আসবো আপনার কাছে অমলেন্দু বাবু। আজকের এই বেনজির সংঘাত, চরম বিশৃঙ্খলা আমরা দেখতে পেলাম, চরম বিশৃঙ্খলা, স্লোগান চোর চোর ডাকাত গুন্ডা, কোনো শব্দ বাচ্ছিল না। আজকে যেভাবে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আপনাদের দলকে আক্রমণ করেছে, প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেছে, কি বলবেন? মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় দাঁড়িয়ে বুঝিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের সমস্ত জনগণকে যে তিনি ভয় পেয়েছেন। মুখ্যমন্ত্রী বিজেপিকে ভয় পাচ্ছেন এবং বিজেপির বিধায়কদের ভয় পাচ্ছেন, এবং তার যে চুরি, তার যে সরকারের প্রশাসনের এবং তার সমস্ত দপ্তরের, তার ক্যাবিনেট তো তার আন্ডারেই থাকে না। আজকে পূর্ববর্তী বক্তা রাজুদা বলছেন যে চুরি করার কি কোনো প্রমাণ হয়েছে? আরে মশাই, সুপ্রিম কোর্টে যারা অযোগ্য প্রার্থী 1800 জনের তালিকা আপনারা হলফনামা করে জমা দিয়েছেন, তো যেখানে সুপ্রিম কোর্টে এফিডেভিট দিচ্ছেন সেখানে বলছেন আপনারা চুরি করেননি। সরকার মেনে নিয়েছে সরকার চুরি করেছে, সরকার চাকরি বিক্রি করেছে, এটা সরকার কোর্টে সুপ্রিম কোর্টে মেনে নিয়েছে। তার মানে পুরো সরকারটাই চোর, সেখানে পুরো সরকারের মাথাকে মুখ্যমন্ত্রী। আর পশ্চিমবঙ্গে আমরা প্রত্যেকে জানি যে পশ্চিমবঙ্গে একটা শৌচালয়ের উদ্বোধন থেকে শুরু করে শৌচালয়ের গায়েও লেখা থাকে যে মাননীয়ার অনুপ্রেরণায়, একটা বাঘের শাবক বা সিংহ শাবকেরও নামকরণ হয় উনার অনুপ্রেরণায়। তো যে পশ্চিমবঙ্গে শৌচালয় থেকে সিংহ শাবকের নামকরণ থেকে শুরু করে সমস্ত কিছু উনার অনুপ্রেরণা হয়, সেখানে 1800 জনের বেশি চাকরি চুরি করেছি হলফনামা দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে, সরকারি দপ্তর থেকে, সেখানে মুখ্যমন্ত্রীর দায় নেই। তো এই কথাটা যখন বিরোধী দলের বিধায়করা বলবেন, তো মুখ্যমন্ত্রী সেটা মানতে বাধ্য। আর সেটা না মেনে তিনি কি করছেন? প্রধানমন্ত্রীকে দাঁড়িয়ে বিধানসভার মধ্যে চোর স্লোগান দিচ্ছেন। আপনারা জানেন কিছুদিন আগে, আজ থেকে 2-3-4 বছর আগে, এই যখন শিক্ষা এসএসসি সংক্রান্ত এই গরমিল খুঁজে পাওয়া গেল বা জনসমক্ষে এলো, মুখ্যমন্ত্রী তার দলের সমস্ত নেতাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী নিজেই গায়ে ব্যানার ঝুলিয়ে রাস্তায় মিছিল করেছিলেন যে আমরা সবাই চোর। এটা গোটা পশ্চিমবঙ্গ জানে। তো মুখ্যমন্ত্রী যেটা রাস্তায় নেমে আগে তার দলের নেতাদেরকে নিয়ে রাস্তায় মিছিল করে বলেছিলেন যে তারা সবাই চোর, সেটা সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলেছেন তারা সবাই চোর।
এবারে বিধানসভায় দাঁড়িয়ে তিনি কি করছেন, গায়েব জোরি করছেন। বিধানসভায় দাঁড়িয়ে তিনি প্রধানমন্ত্রীর নামে যে শব্দটা ব্যবহার করেছেন সেই শব্দটা তিনি নিজের নামে ব্যবহার করা উচিত ছিল, যে ঠিক আছে আমি চুরি করেছি, কিন্তু আমি যে চুরি করেছি তার প্রায়শ্চিত্ত করতে যাব, সেই কথাটা না বলে তিনি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে করতে পারে না। তার দপ্তর, তার আন্ডারে যে দপ্তর রয়েছে, শিক্ষা দপ্তর, এসএসসি দপ্তর, সেখানে যারা দুর্নীতিপরায়ণ লোক তারা করেছে, হয়তো দায় সরকারের, দায় সরকারের মানে মুখ্যমন্ত্রীর দায়। মুখ্যমন্ত্রী কি স্টেপ নিয়েছিলেন আজকে সুপ্রিম কোর্ট অবধি যাওয়ার? আজকে আপনি ভাবুন তো, আজকে মোদিজিকে বারবার বিরোধী দলের নেতারা বারবার আক্রমণ করেছে। কেন না আপনারা জানেন মোদিজি এক বিশেষ সম্প্রদায় থেকে আসেন, ওবিসি সম্প্রদায় থেকে। তার এই ওবিসি সম্প্রদায় থেকে আসার জন্যই আজকে ব্রাহ্মণবাদী প্রধানমন্ত্রীর মায়ের নামে তো ইয়ে করেছেন, আক্রমণ করেছেন। হ্যাঁ, তো সেটাই বলছি, আজকে মোদি, আজকে উনার দলেরই সাংসদ মতুয়াদেরকে, এসসি এসটিদেরকে বলছেন যে ভোটের সময় তোমরা সনাতন, আর হচ্ছে ভোট মিটে গেলে তোমরা তৃণমূলের কাছ থেকে সমস্ত পরিষেবা নাও। তাহলে এসসি এসটি ওবিসি এই যে সমাজের প্রান্তিক মানুষদের আক্রমণ করা হচ্ছে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলের এই যে একটা হ্যাবিটে পরিণত হয়েছে, আমরা ভারতীয় জনতা পার্টি এর তীব্র প্রতিবাদ করছি। এই হ্যাবিটটাকে চেঞ্জ করা দরকার। আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আপনি জানেন যে মুখ্যমন্ত্রী সমস্ত দিক থেকে ফেলিওর। আজকে আপনি বলুন তো, প্রতিটা কলেজে ইউনিভার্সিটিতে আজকে 3 মাস পরে ভর্তি হলো। আজকে প্রত্যেকটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে, রবীন্দ্রভারতী থেকে, কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রতিটা কলেজে 11% 12% ছাত্র ভর্তি হয়েছে। আজকে তারপরেও শিক্ষা ব্যবস্থা স্টে হওয়ার পরে তাহলে ছাত্ররা কোথায় গেল? ছাত্ররা পরিযায়ী শ্রমিক হয়েছে। আজকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তির হার অর্ধেকের কম কেন? মুখ্যমন্ত্রী এর জবাবটা না দিয়ে ওয়েলে নেমে মুখ্যমন্ত্রী, বিধানসভার ওয়েলে মুখ্যমন্ত্রী নেমে আসা, এটা কি ধরনের? এটা কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এর আগে হয়েছে? মুখ্যমন্ত্রী বিধানসভার ওয়েলে নেমে আসছেন যেভাবে 2005 আজকে ইস্যুটা সুপ্রিয়দার একটা কথা, আজকে ইস্যুটা কি ছিল? 2005 মুখ্যমন্ত্রী সাংসদ থাকাকালীন পার্লামেন্টে যে ইস্যু তুলেছিলেন যে বাংলা ভাষা বলা মানেই বাংলা ভাষাভাষী মানুষরা, অনুপ্রবেশকারীরা সিপিএম এর ভোট ব্যাংক, আর সেই কাগজ তিনি ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের দিকে লোকসভায় তিনি ওয়েলে নেমে। তো সেই কাজটা তিনি যে কথাটা বলেছিলেন 2005-এ, সেই কথাটাকে তিনি আজকে সমর্থন না করে তিনি তার অপোজ করছেন। বাংলা ভাষা বলা মানে বাঙালি নয়, বাংলা ভাষা বলা মানে বাঙালি হতে পারে না। তার মানে বাংলা ভাষা এই মুহূর্তে বিচারাধীন বিষয়, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই মামলা হয়েছে আপনাদের বাংলাদেশে, আপনাদের বলি এইটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তৃণমূলের শ্রমিক কল্যাণ পরিষদ অলরেডি সুপ্রিম কোর্টে মামলা করেছে এবং সুপ্রিম কোর্টও জানতে চেয়েছে যে বাংলা বললেই যে সে বাংলাদেশি হয় বা অনুপ্রবেশী হয় কিনা, এটা জানতে চেয়েছে কি করে সম্ভব। এটা বিচারাধীন বিষয়, বিচারাধীন বিষয় নিয়ে বিচারাধীন বিষয় নিয়ে আমরা আলোচনা করবো না। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেবো, ফিরে আসবো, কারণ বিতেশদার কাছে বক্তব্য নেবো। আপনার সঙ্গে থাকুন, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর। আমি সরাসরি প্রশ্ন রাখবো ইতিহাসদার কাছে। ইতিহাসদা, এতদিন পর্যন্ত রাজনৈতিক জনসভায় এরকম রাজনৈতিক তরজা আমরা অনেক দেখেছি, অনেক রকম ভাষা, শব্দ ব্যবহার, নানা রকম অঙ্গভঙ্গি, হুড়োহুড়ি, মারামারি, চরম বিশৃঙ্খলা, ধুমধুমা, রণক্ষেত্র, যে শব্দগুলো আমরা ব্যবহার করি সব দেখেছি। কিন্তু বিধানসভায় আজ যে ছবি আমরা দেখলাম একেবারে বেনজির ছবি। এত বছর তো বামফ্রন্ট 34 বছর তো ছিল এ রাজ্যে, বিধানসভাও অনেকগুলো সেশন আমরা হয়েছে, কিন্তু এরকম কখনো অভিজ্ঞতা আমাদের চোখে পড়েনি। না দেখো, আজকের এই সেশনের ছবি তুমি বেসিক্যালি দেখবার সুযোগ ছিল না যদি না সরকার তোমাকে দেখায়। অর্থাৎ তোমরা তো মিডিয়া তো এইটা দেখতে পেতে না, যদি না সরকার তোমাকে বাধ্য করেছে যে আমরা লিঙ্কটা দিচ্ছি, তুমি লিঙ্কটা দেখো, লাইভ টেলিকাস্ট করবার জন্য। তার মানে হচ্ছে এর মধ্যে তোমার কোনো বা মিডিয়ার কোনো ভূমিকা নেই, সরকার চেয়েছে বলে তাই দেখিয়েছে। এক মানে জনতাকে দেখাতে চেয়েছে, এইটাই হচ্ছে প্রশ্ন, যে সরকার চাইছিল যে আমার এই বক্তব্যগুলোকে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের কাছে তুলে ধরবার জন্য এই একটা রাস্তা। এছাড়া বিধানসভার এই 4 দিনের অধিবেশন, এটা তো কোনো শিডিউলড অধিবেশন নয়, একটা স্পেশাল সরকার মনে করেছে তাই ডেকেছে, তার জন্য এটা। কিন্তু আমরা কি দেখলাম, আমরা যে যে জিনিসগুলোকে পিছিয়ে গেলাম, মানে কালকে অবধি পরশু অবধি যে আলোচনাগুলো ছিল যে 26,000-এর চাকরির যে দুর্নীতি, সেই দুর্নীতির কি ফল হলো আমরা জানতে পারছি না। চাকরি বিক্রির
কেলেঙ্কারি, মানে কয়েক হাজার কোটি টাকার যে চাকরি বিক্রির কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারির ক্ষেত্রে কি অবস্থায় দাঁড়ালো আমরা দেখতে পাচ্ছি না। অভয়ার মৃত্যুর সঠিক তদন্ত কদ্দূর গেল, অভয়ার মৃত্যুকে নিয়ে যারা অভয়ার ডেড বডিকে নিয়ে তড়িঘড়ি পোড়াতে গেছিল তাদের কি হবে সেটা নিয়ে দেখতে পাচ্ছি না। টালা থানার ওসি এখনও বাইরে রয়েছে, এই নিয়ে কোনো আওয়াজ পাচ্ছি না। কালীঘাটের কাকু জোর করে বলছে আমার মালিককে ধরার ক্ষমতা তোমার নেই, সেই নিয়ে কিন্তু একটা উচ্চবাচ্য আমরা কোথাও পাচ্ছি না। এমনকি চুন, বালি, রেশন, এই যে দুর্নীতি, এমনকি অনুব্রত শুধুমাত্র ট্রান্সলেটারের অভাবে ছাড়া পেয়ে যাচ্ছে, সেই নিয়েও কিন্তু কোনো আলোচনা নেই। এমনকি বিজেপি যদি মনে করতো যে এই আলোচনার দরকার ছিল, তাহলে বিজেপি ইমিডিয়েটলি সিবিআই দপ্তরকে বারবার নক করতো যে তোমরা যে তদন্তগুলো করছো সেই তদন্তগুলো, যেখানে সুপ্রিম কোর্ট বারবার তোমাদেরকে প্রশ্ন তুলছে যে তদন্তর অগ্রগতি কোন দিকে গেল, সেই নিয়ে বিজেপি কোনো কথা বলছে না। অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে যে এই অধিবেশন তৈরি করানো হয়েছে, এবং তৈরি করানোর ক্ষেত্রে বিজেপির মূল হাত ছিল। এই কারণে বলছি যে এই অধিবেশনের মূল ইস্যুটা কী ছিল। বাংলার অস্মিতা সুযোগ করে দিচ্ছে কে? অমিত মালব্য বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, এই কথা কিন্তু বিজেপি কন্ডেম করেনি। দুই হচ্ছে যে এই অধিবেশনের ক্ষেত্রে বাংলার বাইরে যেসব বাঙালিদের, আমি তাদের কতটা মানে প্রমাণ বা প্রমাণযোগ্য বা প্রমাণ অযোগ্য জানি না, তাদেরকে পুশব্যাক করানো হয়েছে। দুর্ভাগ্যর বিষয় যে তাদেরকে আবার পুশব্যাক করে আবার ফেরত এনেছে যে অফিসারগুলো এই বদমাইশি করেছে বা যেই অফিসারগুলো এই নিকৃষ্টতম কাজ করেছে, তাদেরকে কিন্তু একবারও সাসপেন্ড করা হয়নি। কেন বলা হচ্ছে না যে তুমি কোন সাহসে ওই রকম ভারতের নাগরিককে তুমি বাংলাদেশের হাতে তুলে দিয়ে আবার নিজের থুতু নিজে চেটে তাদেরকে ফেরত নিয়ে আসো? অনুপ্রবেশকারী ছিল এমন নয়, অনুপ্রবেশকারী আমি তো সেটাই বলছি। আরে আমি তো সিদ্ধান্ত নেব না যে অনুপ্রবেশকারী ছিল কি ছিল না, ওই অফিসার তো সিদ্ধান্ত নিয়েছে। তাহলে তো সেই অফিসারের বিরুদ্ধে কেন কোনো রকম স্টেপ নেওয়া হয়নি? কেন বিজেপি বলছে না যে তুমি বাংলার বিজেপি, বঙ্গ বিজেপি তো বলবে যে তুমি অফিসার কোথাকার হরিদাস পাল, তোমার সুযোগ হয় কি করে যে তুমি কয়েকজন নাগরিককে পুশব্যাক করে নিয়ে আবার ফেরত নিয়ে আসছো? তাহলে আসলে কার্যত বিজেপি তৃণমূলের হাতকে শক্ত করে দিচ্ছে। বঙ্গ বিজেপি তৃণমূলের হাতকে শক্ত করবার জন্য যত রকম পলিসি নেওয়া যায় পুরো পলিসিটাকে নিচ্ছে। যেখানে দাঁড়িয়ে আমরা মানে 26,000 চাকরি এবং অভয়ার মৃত্যু নিয়ে যখন তৃণমূল কংগ্রেস লেজে গোবরে, তখন সেনা কেন জানি না কোন অদৃশ্য ইয়েতে সেনা এতদিন ধরে কারোর মঞ্চ খুলল না, হঠাৎ করে এই মুহূর্তে দাঁড়িয়ে সেনা গিয়ে মঞ্চ খুলল, এটা আমাদের কাছে প্রশ্ন চিহ্নের মধ্যে রয়েছে। তার জন্য আমাদের মানুষকে এটাই বলা, এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপিকে যে আস্থা রাখা হয়েছিল যে তৃণমূলকে সরাবার জন্য, বিজেপি সেই আস্থাকে এনক্যাশ করছে তৃণমূলের কাছে, এবং দুজনে মিলে পরিকল্পিতভাবে মানুষকে হোস্টাইল করা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের কাছে মেরুদণ্ড সোজা করে বাম শক্তিকে শক্তিশালী করা ছাড়া আর বিকল্প কোনো অসুবিধা মানে শাসক দল বলবে আপনারা শূন্য, আপনারা কি করবেন? আমরা কি সারা জীবন শূন্য থাকবো নাকি? শাসক দল কি মনে করে যে সারা জীবন ধরে বামেরা শূন্য থেকে যাবে? মানুষ কিচ্ছু বুঝছে না, মানুষ এতটাই মানে অবুঝ যে মানুষের যে মানে বিরোধী দলের মানে শাসক দল যা বলবে আর বিজেপি যা বলবে তাই মানুষ মেনে নেবে। মানুষ নিজে দেখতে পাচ্ছে, মানুষ নিজে বুঝতে পারছে যে কি অবস্থায় মানুষ দাঁড়িয়ে রয়েছে। মানুষ কি সহনীয় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে নাকি? বামেরা যদি বিধানসভার অভ্যন্তরে থাকতো এই জিনিস ঘটার সাহস পেত না, এই জিনিস ঘটবার আগেই আটকানো যেত। কিন্তু আজকে দাঁড়িয়ে এইটা মানুষের কাছে সবচেয়ে বেশি আশঙ্কার বিষয়, সবচেয়ে বেশি দুর্ভাগ্যের বিষয় যে বাম শক্তি আজকে যেহেতু অভ্যন্তরে বিধানসভার অভ্যন্তরে নেই, তার ফল মানুষ দেখছে, মানুষ সিদ্ধান্ত নেবে। আমরা শুধু মানুষের কাছে সেই সিদ্ধান্ত নেবার কথার জন্যই আমরা শুধু আবেদনটা রাখি। বেশ বেশ রাজগোপাল দা, এই মুহূর্তে এতগুলো ইস্যু বঙ্গ রাজনীতিতে ঘোরাফেরা করছে। এক যেমন নিয়োগ দুর্নীতিতে যারা দাগি, চিহ্নিত দাগি, তাদের লিস্ট বেরিয়ে গেছে, অর্থাৎ যারা পয়সার বিনিময়ে চাকরি পেয়েছে, এটা একটা অত্যন্ত বড় ইস্যু। আরও একটা বড় ইস্যু হচ্ছে অনুপ্রবেশ, যারা অনুপ্রবেশ করেছে এখানে, যারা আমাদের ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে, যেখানে কেন্দ্রীয় সরকার বা ইলেকশন কমিশন বারবার চাইছে যে বিশেষ সমীক্ষার মাধ্যমে সেই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা। এতগুলো ইস্যু থাকা সত্ত্বেও আজ বিরোধী জোট, অর্থাৎ যেখানে ইন্ডিয়া জোটের বিষয়টাও চলে আসছে, আর আমাদের এই বঙ্গ রাজনীতিতে তৃণমূল এমন একটা দল যারা সবার আগে কেন্দ্রীয় সরকার, বিজেপি এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বারবার তারা আক্রমণ করছেন বিভিন্ন ইস্যুতে। সেই
সেই আক্রমণের পটভূমি আজ বাংলায় আমি বলবো যে সারা দেশের থেকে অত্যন্ত বেশি পরিমাণের ইন্টেন্সিটি রয়েছে। কিন্তু সেখানে এই ঘটনাগুলো বিধানসভায় যখন একটা আলোচনার জায়গা থাকে, আলোচনা হওয়ার মতন পরিস্থিতি থাকে, যেখানে বাংলা ভাষার আক্রমণ, বাংলার অস্মিতাকে আঘাত করা, বাংলা পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা, যেটা সুষ্ঠুভাবে আলোচনা হওয়া সম্ভব, কিন্তু আমরা দেখছি সেটা সুষ্ঠুতার কোনো ব্যাপার নেই, পুরোটাই সংঘাত, যে কোনো ইস্যুতেই সংঘাত। এই সংঘাত যদি চলতে থাকে আলটিমেটলি রাজ্যের হাল কি হবে? আর আগামী দিন 2026-এ বিধানসভা ভোটের আগে এর পরিস্থিতি আর কি হতে পারে? রাজগোপাল আমার নাম। সরি, রাজগোপাল দা, মাফ করবেন, সরি। হ্যাঁ না, ঠিক আছে, আমি জাস্ট বলে দিলাম যে আমি শুনছিলাম, যেহেতু মানে ইন্টারনেটে আছি, কারোকে দেখতে পাচ্ছি না বা কারোর বক্তব্য মনেও রাখতে পারছি না, দেখলে যেটা সুবিধে হয়, 2-3টে কথা বলতেই হবে। বাঙালি অস্মিতার কথা বলা হচ্ছে, অস্মিতা সংস্কৃত শব্দ, প্রাইড। এই অস্মিতা শব্দ কিন্তু গুজরাটি। আজকের গুজরাট নিয়ে এত কথা হলো, গুজরাট সম্বন্ধে অনেক অনেক ধরনের বাক্য ব্যবহৃত হলো। ভারতবর্ষের যে ঐক্য, তাতে কিন্তু আমরা বাঙালিরা কোনোদিন অন্য কোনো রাজ্যকে ঘৃণা নিন্দা করি না। এই 56 সালে গুজরাটি মহাগুজরাটি আন্দোলনে এই অস্মিতা, গুজরাটি অস্মিতা প্রথম ব্যবহৃত হয়েছে, যদিও অস্মিতাটা সংস্কৃত শব্দ। এই নয় গুজরাট ব্যবহার করেছে বলে আমরা করতে পারবো না, তা নয়, কিন্তু নকল কিন্তু গুজরাট থেকেই আমাদের হয়েছে। আমাদের নিজস্ব একটা শব্দ আসতে পারবো। আমি খেয়াল করতে পারছি না, কেউ একজন বললেন বাঙালি কোনোদিন পাগড়ি পড়েনি, অবাক লাগছেন। স্বামী বিবেকানন্দের ছবি কেউ দেখেননি? রাজা রামমোহন রায় ছবি দেখেননি? ঋষি বঙ্কিমচন্দ্র পাগড়ি পড়তেন? যাই হোক, মানে আর লিস্ট বাড়াতে চাই না, কিন্তু এই ধরনের কথা বলে, যুক্তির অভাব দিয়ে এই ধরনের কথা বলে বাঙালিকে ছোট করবেন না। আমাদের খুব খারাপ লাগছে যে বিতর্কের মান এমন জায়গায় নেমে আসছে বলে। তো যাই হোক, প্রশ্নটা সেখানে নয়। প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে আলোচনার এত বেশি জায়গা, এতগুলো ছেলে চাকরি পেল। আমি যখন নানান জায়গায় যাই, দেখি যে শিক্ষিত ছেলে, শিক্ষিত শিক্ষক, আমার মনে হয় তাদের যোগ্যতা আমার থেকে অনেকের বেশি। যে ভাষায় যেভাবে তারা ব্যাখ্যা করছে, বর্ণনা করছে, আমার অবাক লাগে। সেই লোকটা, সেই শিক্ষক চাকরিহারা হয়ে গেল, তাকে কোনো চ্যানেল প্রাক্তন শিক্ষক বলছে। আমি একদম সঙ্গে সঙ্গে বলে উঠলাম, শিক্ষক বা প্রাক্তন কি? শিক্ষক মানে সেই আজীবন শিক্ষক। কিন্তু আমরা যেভাবে চলছি, লজ্জার, এই এতগুলো শিক্ষক চাকরিহারা হয়ে গেল কার জন্য? স্পোর্ট বলছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। প্রতিষ্ঠানটা কে? আমরা কেউ আর প্রশ্ন করছি না। প্রতিষ্ঠানটা কে? আকাশ থেকে? ভগবান স্বর্গের প্রতিষ্ঠান, ভগবানের প্রতিষ্ঠান, হ্যাঁ, নাকি আধ্যাত্মিক কোনো প্রতিষ্ঠান? প্রতিষ্ঠান তো সরকারি বোঝায় এক্ষেত্রে, তাই না? বা সরকারের কোনো উইংকে বোঝায়। এবং যদি প্রতিষ্ঠানিক দুর্নীতি হয়ে থাকে, দুর্নীতি মানে তো দুর্নীতি নানান ভাবে আপনি ব্যাখ্যা করেন। দুর্নীতির একটা চোর শব্দটা দুর্নীতির ক্ষেত্রে ব্যবহার করা যায়। সুতরাং দুর্নীতি যদি প্রতিষ্ঠান করে থাকে, সরকার যদি প্রতিষ্ঠান দুর্নীতি করে থাকে, দায়টা কার? এগুলো কিন্তু সুপ্রিয়তা এসে যায় যে দুঃখ লাগে যে হ্যাঁ, আমরা বাঙালি, আমাদের নিজস্ব ভাষা, আমরা গর্বের ভাষা, আমাদের ভাষাকে কেউ অপমান করবে আমরা ছেড়ে কথা বলবো না, নিঃসন্দেহে সেটা আমরা পছন্দ করব। কিন্তু বাংলাটা তো আরেকটা দেশেরও ভাষা। সেই দেশের মানুষ বাংলা ভাষায় কথা বলার সুযোগ নিয়ে আমাদের দেশে ঢুকে পড়ে সে বলবে আমি ভারতের নাগরিক, আমি মেনে নেবো। ঠিক, হ্যাঁ, ইংরেজিটা তো অনেক দেশের ভাষা। ইংরেজি বলছি বলে সে আমেরিকার নাগরিক, ইংরেজি বলছি বলে কি ব্রিটেনের নাগরিক? ঠিক নাকি না? ফ্রেঞ্চ জানে বলে কেউ ফ্রান্স দেশের নাগরিক? তা তো হয় না। ফ্রেঞ্চ কিন্তু বহু দেশে চলে। সুতরাং এইভাবে ভাষাটাকে জুড়িয়ে না দেওয়াই আমার মনে হয় সমীচীন। বাংলা ভাষা তার নিজস্ব গর্ব আছে, কিন্তু বাংলা ভাষার একটা রাজনৈতিক পটভূমিও আছে। সুতরাং এখন বাংলাদেশ একটা আলাদা দেশ। তারা কিন্তু আগে আমরা বেঙ্গলি শব্দটা ব্যবহার করতাম। আমি জানি না এ প্রসঙ্গ কেন উঠে গেল। আমাদের ছোটবেলায় স্কুলে আমরা বেঙ্গলি বলি পত্রিকা, বাংলায় লেখা হতো, বাংলা লেখা, সব ভাষাটার নাম ছিল বেঙ্গলি। আপনি গুগল দেখবেন যে এখন বাংলা, BNGLA শব্দটাই হয়ে গেছে বাংলা। কেন? কি করলো, তাই না? এই প্রসঙ্গটা আমি অবাক হয়ে যাই, কেউ তো করে না। আপনি যখন কোনো ইয়েতে, কোনো আপনার মাইক্রোসফটের আপনি ল্যাঙ্গুয়েজ গুলো যান, দেখবেন বাংলা, বেঙ্গলি বলে কিছু নেই, বাংলা, তাই না? আরো পরিমার্জন হয়ে গেছে ভাষার, ভাষার আরো পরিমার্জন হয়ে গেছে। আমি জানি না কে করেছে, এইগুলো তো কেউ দেখছে না, তাই না? সুতরাং এই যে দেখুন বাংলাদেশের যে প্রভাব বোঝাই যাচ্ছে, বাংলাদেশের ওরা কিন্তু ইস্যুটা হচ্ছে বাঙালি, বাংলার অস্মিতা, কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে সেই কোথাও আমরা ভোট রাজনীতি
অঙ্ক নিয়ে আমরা আলোচনা করি, যেটা কিন্তু এই মুহূর্তে অন্তত বিধানসভায় আমরা কেউ আশা করি না। রাজাদা, আমি আবার আপনার কাছে পরে আসবো, আমি রাজবাবুর কাছে। রাজবাবু, সত্যি আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, আজকে আপনাদের দলের বিরুদ্ধে বা আপনাদের সরকারের বিরুদ্ধে রয়েছে দুর্নীতি, এতগুলো বিষয় রয়েছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি শক্ত হাতে সমস্ত ডিপার্টমেন্টকে একটা নির্দেশ দিতেন যে আজকে এই দুর্নীতি আমরা আর মানব না, সহ্য করব না, বা ওপার বাংলা থেকে আসা যারা অনুপ্রবেশকারী, যারা বাংলা ভাষা কথা বললেও তারা অনুপ্রবেশকারী, এটা যদি কোনো স্ট্রং মেসেজ যদি যেত, তাহলে কিন্তু আজকে এই বিষয়গুলো রাজনৈতিক ভাবে একে অপরের সঙ্গে লড়াই হতো না, তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারের সঙ্গে না সম্পর্কটা আরও ভালো হতো। কিন্তু কোথাও জানি মনে হচ্ছে এই সংঘাতটা হয় বামেদের মতন যে লোক দেখানো, আর না হলে নিজেদের অস্তিত্ব রক্ষার। আপনি কোনটা কিভাবে দেখবেন? দেখুন, এটা বলছি, রাজাগোপাল বাবু বলছিলেন যে পাগড়ি স্বামী বিবেকানন্দও পড়েছেন, অনেকেই পড়েছেন, ঠিক, কিন্তু সেই যে পাগড়ি আর যে গুজরাটিদের যে পাগড়িটা ওই বিধানসভায় বিজেপির নেতারা পরে ঘোরে, সেই দুটো পাগড়ির মধ্যে পার্থক্য রয়েছে। আমরা ওই গুজরাটি পাগড়ির বিষয়ে বলেছি। আর বাংলাদেশ থেকে যদি বাংলা ভাষীরা আসে, তাহলে তার সম্পূর্ণ দায়ভার কেন্দ্র সরকারের অমিত শাহ দপ্তরের মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্সের। যদি কোনো অনুপ্রবেশ হয় বা যদি বাংলাদেশ এখানে আসে বা যা কিছুই ঘটুক, এইটা তো সেকেন্ড স্টেজ। প্রথম স্টেজ ওটা পরে আসছে কিভাবে? সবার আগে তো আটকাতে ব্যর্থ কেন্দ্র সরকার, অমিত শাহ দপ্তর। এইটাই তো ভুতুরে গল্প, জমি দিচ্ছে না। এই জমির গল্পটাই ভুতুরে। যেখানে জমি দিচ্ছে না, যে জায়গায় জমি জট আছে, সেই জায়গায় কোন আইনে লেখা আছে সেখানে কোনো সিকিউরিটি রাখা যাবে না, সেখানে বিএসএফ রাখা যাবে না। যেখানে জমি নেই সেখানে তো বেশি করে সিকিউরিটি ফোর্স রাখা দরকার না। আরেকটা বেঙ্গলি বলছিলেন না, যে বেঙ্গলি থেকে বাংলা কিভাবে হলো? আসলে বাংলাটা ইংরেজি শব্দে যখন লেখে বাংলাটা বেঙ্গলি হয়ে যায়। আমরা ইংরেজি বাদক যদি আমরা বাংলা বলি তাহলে বেঙ্গলি হবে, বাংলায় যদি আমরা বলি তাহলে বাংলা হবে। শুদ্ধ বাংলা সাহিত্যের বাংলা ভাষা, যারা হিন্দি ভাষায়, যারা ইংলিশ ভাষায় কথা বলে, তারা বাংলা ভাষাটাকে কখনো বেঙ্গলি লেখে, বাঙ্গাল লেখে, গুজরাটিটা এসে কখনো কখনো এসে আপনারা গুজরাটির বাইরে আপনারা বেরোতে পারছেন না, বাংলা বাংলা বাংলাই হয়। আরে বাংলা চেঞ্জ এরকম হয় না, তারা বাংলা শব্দটা বাংলা বাংলা এই যে গুজরাটিয়া যে কথাটা বলা হচ্ছে, যে অনুপ্রবেশকারী কারণ সেখানে দ্বিতীয় নম্বরে নাগরিকত্ব সংশোধনী আইন আনার পরেও, নাগরিকত্ব সংশোধনী বিল আইন আনার পরেও কোথাও বিরোধী দলের তরফ থেকে বলা হচ্ছে যে দায় কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকে কেন ঢুকে পড়ছে। সত্য করে উত্তর নেব। দেখুন, কেউ হয়তো এই যে প্রায় ধরুন 450 কিলোমিটারের মতন ফেন্সিং নেই আমাদের বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের যে বর্ডার লাইনে, তো 450 কিলোমিটার বিভিন্ন প্রতিকূল পরিবেশ আছে। ওই প্রতিকূল পরিবেশে কেউ কোনোভাবে হয়তো চলে আসতে পারে, কিন্তু তারা তা বলে মালদার লাভলি খাতুনের মতন এখানে ভোটার কার্ড বানিয়ে পঞ্চায়েতের প্রধান অবধি হয়ে যাবে তৃণমূলের টিকিট পেয়ে। এটা কারা করেছে? এখানে এটাকে কারা করছে? এখানে আরে দাদা, তাকে পঞ্চায়েতের টিকিট দিয়ে প্রধান করিয়ে দেওয়া বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ডিটেনশন ক্যাম্প যাওয়া হওয়া প্রয়োজন। কেন্দ্র সরকারের এই আইন খুব দরকারি। তার মানে কি গোটা সরকারটাই লিপ্ত? কেউ তো ধরতে পারে না, হেলে ধরতে চাই। আমি বলছি যে 450 কিলোমিটার যদি আমরা না পান, গোটে যখন আটকাতে পারছে না বিএসএফ ব্যর্থ, তাহলে 50 কিলোমিটার বিএসএফ কেন চাইলো? এই বিতর্ক থাকবে, কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে কি সেই আতাতের কথাই আপনি বলবেন, না এর বাইরে অন্য কোনো সমীকরণ আছে? বিষয়টা হচ্ছে যে এই বিতর্ককে রেখে দেওয়া হয়, পুষে রাখা হচ্ছে এই কারণেই যে রাজনীতি করতে গেলে এটা সুবিধা হবে। এই কারণে দাঁড়িয়ে সাধারণ একটা বিষয়, কেন্দ্র রাজ্যের যদি সমন্বয় তৈরি করে যদি বর্ডারটাকে সিল করা হয়, সেইভাবে দাঁড়িয়ে যদি আলোচনা হয়, আমাদের রাজ্যের যে প্রধান এবং কেন্দ্রের যে এইখানে দাঁড়িয়ে যে বর্ডার সিকিউরিটির যে যিনি জিওসি আছেন, দুজনে মিলে বসে মিটিং করুক, মিটিং করে চিন্তা করুক যে কী করে বর্ডারটা আটকানো যায়। এক, দুই হচ্ছে যে এই যে যারা নাগরিকরা এসছে তাদেরকে কোথাও একটা মানে ভয় দেখানো, মানে দুজনেই জুজু দেখাচ্ছে যে তোমাকে তাড়িয়ে দেবো, তোমাকে তাড়িয়ে দেবো। তাতে কি হবে যে এই ভোট, মানে তাদের যে ভোটটা যতক্ষণ অবধি ভোটটা থাকবে ততক্ষণ অবধি এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তো করা হয়েছে,
নাগরিক সংশোধনী SIR বিলটা ও করা হচ্ছে। হয়েছে। সেটা আগামী হচ্ছে দিনে তুমি এবার আগামী দিনে SIR ও হবে। শরণার্থীর আবেদন করেছে, আগামী শুধু দিনে তাদের SIR ও জন্য লাগু হবে। দিদা, উৎপীড়নে যারা এসছে তারা ওদের জন্য CA। তুমি দেখো, তুমি আসল গল্পটা দেখো। যারা ভারত সরকারের কাছে আবেদন করেছে শুধু তাদের জন্য যদি CA, না, সবার ছোট জন্য করে নয়। শেষ করবো। তুমি একটা আসল গল্পটা দেখো যে তুমি এসআইআর করুক আর মানে সিএ করুক আর এনআরসি করুক, সিএ এনআরসি তে বলা হচ্ছে পরিষ্কারভাবে অ্যাপার্ট ফ্রম মুসলিম সবাই হচ্ছে আমার কাছে শরণার্থী, মানে আমার খাবার থালায় সবাই এসে খেতে পারবে, শুধু মুসলিমরা খাবে না। এটাকে তুমি সেটা কোথাও CA কোথাও বলো। মেরুকরণের আর SIR এর রাজনীতি, ক্ষেত্রে কোথাও মেরুকরণের SIR রাজনীতি প্রসঙ্গ আসছে। ভারত ধর্ম নিরপেক্ষ দেশ, আমার বক্তব্য ভারত ধর্ম নিরপেক্ষ দেশ, এখানে ধর্মের ভিত্তিতে কোনো ভাগ হয় না। কিন্তু এখন রাজনীতির যারা কারবারি তারা হয়তো কোথাও না কোথাও এই ধর্মীয় মেরুকরণ সামনে রেখে ভোট বৈতরণী পাস করার চেষ্টা করছেন। আমরা জানি না আগামী দিন এর ফল কতটা খারাপ হবে, কিন্তু আজকের যে বেনজির সংঘাত, বেনজির যে ছবি, রণক্ষেত্র, ধুমধুমার, তুলকালাম যা আমরা দেখলাম বিধানসভায়, এক কথায় এটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য না। অন্তত আম জনতাও এই সম্পর্কে নিন্দা করবেন। আগামী দিন যাতে এই ধরনের ছবি দেখতে না হয়, আমার মনে হয় তার আগাম ব্যবস্থা স্পিকারের যেমন করা উচিত, সাংবিধানিক প্রধান হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও ভাবা উচিত। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। উপস্থিত সমস্ত অতিথিদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের থাকুন নিউজ টাইম, এনি টাইম, অদার।